গত অগস্ট মাসের যে অভ্যুত্থান এবং সরকার পতন, তার পেছনেও মানে এই যে মেটিকুলাস প্ল্যানের কথা বলছেন, তাহলে এটা কি একটা মানে সাডেন চয়েস ছিল না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা প্যারিস থেকে নিয়ে আসলেন, নাকি এর পেছনে অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল এবং মোহাম্মদ ইউনূসও সেটার একটা অঙ্গ? ইন্দ্রজিৎ, যেহেতু আমি ইনসাইড ইনফরমেশন আমার কাছে নেই, সো এই ব্যাপারে সরাসরি উত্তর দিয়ে আমার কাছে কঠিন। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আমি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে বুঝতে পারি বা আমার মনে হয় যে এটা ডক্টর ইউনূস আসলে স্টুডেন্টের সঙ্গে ওনার হঠাৎ একটা চয়েস বা হঠাৎ করে ডক্টর ইউনূস আসা বিষয়টি তেমন নাও হতে পারে, এবং ওনার এই যে নির্বাচন দেওয়ার ব্যাপারে অনীহা, এটা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, একটা আনসার্টেনটি তৈরি করছে, বাংলাদেশকে অনিশ্চয়তার দিকে নিচ্ছে। বিকজ আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন, ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন, কূটনীতির দিকে লক্ষ্য করেন, কোনো দিকেই কিন্তু আমরা কোনো সুখবর পাচ্ছি না। আমাদের ঘরের পাশে মিয়ানমার, সেখানে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছিল, তার আগে কিন্তু সরকার কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে নাই। যখন বিএনপি খুব স্ট্রংলি প্রোটেস্ট করে, এট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী যখন স্ট্রংলি প্রোটেস্ট করে, তখন আমরা সরকারের তরফ থেকে শুনি না এটা একটা হিউম্যান নট করিডোর, একটা হিউম্যান কি জানি মানে একটা অন্য একটা ওয়ার্ড আমাদের মানে ওই নিরাপত্তা উপদেষ্টা ব্যবহার করলেন, হ্যাঁ, যে একটা এক্সাক্ট বা সামথিং, আই ফরগট দ্য এক্সাক্ট ওয়ার্ড, বাট হি অ্যাভয়েডেড দ্য ওয়ার্ড করিডোর। বাট দেখেন, এটা তো একটা করিডোর বটেই, বলছে একবারে মানুষ সরিয়ে নেওয়া হবে না, শুধুমাত্র খাদ্য, ওষুধ, প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় জিনিস যাবে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সেটা একটা প্রশ্নচিহ্ন সবসময় আসে। একদম। এবং আপনি যদি গাজার অবস্থা দেখেন, আপনি যদি ইউক্রেনের অবস্থা দেখেন, আপনি দেখবেন যে এই করিডোর গুলো কোনো ভালো মানে খবর বয়ে নিয়ে আসে না যেই দেশ করিডোর দিচ্ছে তার জন্য। সো এই জায়গাটিতে আমরা দেখছি ডক্টর ইউনূসের ব্যর্থতা, আমরা দেখছি ডক্টর ইউনূস আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন উনি কি করতে চাইছেন এটা আমাদের কাছে খুব স্পষ্ট নয়। অ্যাট দ্য সেম টাইম যখন উনি বন্দর দিয়ে দিচ্ছেন অন্য আরেকটি দেশকে, যেখানে এমন একটি টার্মিনালের ব্যাপারে আলোচনা হচ্ছে যেই টার্মিনালটি খুব চমৎকার কাজ করে এবং গত বছর 30 লক্ষ মেট্রিক টন এক্সট্রা সার্ভিস দিতে পেরেছে ওই বন্দর, সেই বন্দরকে তিনি আপগ্রেড করবার জন্য কেন অনেকগুলো ইস্যু রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনি তুলেছেন। আমি এক এক করে আসছি, চট্টগ্রাম পোর্টের কথায় আসবো, কিন্তু তার আগে সেন্ট মার্টিন নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনি বলছেন যে একটা ইন্টারিম সরকার এবং ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক এবং সেখানে ইন্টারিম সরকারের রোল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেহেতু এটা ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু এই সরকারের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে আপনি কিভাবে দেখেন? কারণ আপনারা মানে বিএনপি বা অন্যান্য যেসব দলগুলি যারা প্রশ্ন তুলছেন, যারা বলছেন এই সরকারের ম্যান্ডেট খুব সীমিত, কিন্তু সরকারে যারা রয়েছেন তারা সেটাকে মনে করছেন না। তারা মনে করছেন এই সরকারের ম্যান্ডেট হলো রিফর্ম, আর সেই রিফর্ম একটা সময় সাপেক্ষ প্রসেস। তারা বলছেন যে পুরো যে সিস্টেমটি রয়েছে বাংলাদেশের, সেখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্য আইন আদালত, তারা সব কিছুই বদল চাইছেন। কোথাও গিয়ে কি এটা বাংলাদেশকে অ্যানার্কির দিকে ঠেলে দিতে পারে? আমি এই প্রশ্নটা এই জন্যই করছি কারণ এরকম অনেক মানুষের সাথে আমার নিজের ব্যক্তিগতভাবে কথা হয়েছে যারা আশঙ্কিত যে বাংলাদেশের সংবিধানও কি তাহলে বদলানো হবে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি আপনার প্রশ্নের উত্তর প্রথমে একজন আইনজীবী হিসেবে দিই, পরে একজন রাজনীতিবিদ হিসেবে দিচ্ছি। আইনজীবী হিসেবে এই সরকারের সোর্স অফ পাওয়ারটা কি? এই সরকারের সোর্স অফ পাওয়ার হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স, যেটা আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ অনুযায়ী নেওয়া হয়েছে। তো আর্টিকেল 106 অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেখানে সুপ্রিম কোর্ট বলছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লেখিত প্রশ্নের বিষয়ে
বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারিবেন। তার মানে কি দাঁড়ালো, এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, এটা একটা জরুরি সময়ের ব্যবস্থা এবং এটি জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য, অনলি নির্বাহী কার্য পরিচালনার জন্য এই সরকারটি গঠিত হয়েছে। এবং নির্বাহী কার্য বলতে আমি একজন আইনজীবীর ব্যাখ্যা আমি দেই, আমার ব্যাখ্যা, আমার ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিস। সেটা কোনো কৌশলগত সিদ্ধান্ত কিংবা কোনো চেঞ্জ অ্যাবসলিউটলি সেটা আনবার কোনো এখতিয়ার এই সরকারকে, অন্তত এই রেফারেন্স যেটা এই সরকারের ক্ষমতায় থাকার একমাত্র বৈধতা দানকারী রেফারেন্স, সেই অনুযায়ী কিন্তু তার এইরকম কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন এখতিয়ার নাই। আমি এই জায়গাটা দর্শকদেরকে আমি একটু থামাচ্ছি আপনাকে এই যে যেটাকে বলে একেবারে ফান্ডামেন্টাল চেঞ্জ, সেটা ইলেকশন কমিশন রিফর্ম হতে পারে, সেটা আমরা জানি না ভবিষ্যতে আগামী দিনে সংবিধানে কোনো পরিবর্তন আনার কথা তারা বলবেন কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কথাগুলি বারবার অন্তর্বর্তীকালীন কোট আনকোট সরকারের কাছ থেকে আসছে, এইগুলি আপনি বলছেন সেগুলো এখতিয়ার বহির্ভূত, কিন্তু যেটা অ্যাকচুয়াল তার এখতিয়ার মানে ডে টু ডে গভর্নেন্স, সেটা অর্থনীতি, ইকোনমি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আরএমজি সেক্টরে আমরা দেখছিলাম স্বনামধন্য অভিনেতা অনন্ত জলিল এবং আরও অনেক যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তারা বেশ আক্ষেপ করছেন যে তারা হয়তো বেতন দিতে পারবেন না। আমি সাধারণ মানুষের পক্ষ থেকে একটুখানি যদি আপনি একবারে বাংলার মানুষদেরকে এই আপডেটটা দেন, ভারতবর্ষের মানুষকে, যে সাধারণ মানুষ তারা কি এই যে গভর্নেন্স সেটা কি দেখতে পাচ্ছেন, নাকি সেই জায়গায় তাদেরও দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা? আমি তো শুনছি যে কারেন্সি নোট, সেই কারেন্সি নোটেরও চূড়ান্ত শর্টেজ এই মুহূর্তে বাংলাদেশে। একদমই তাই। একটা দিকেও কোনো ভালো খবর নেই। আমি আপনাকে দুটো ঘটনা বলি। ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারে গতকাল বা গত পরশু চাপাতি দিয়ে কুপিয়ে, দুপুর 12টা-1টার দিকে চাপাতি দিয়ে কুপিয়ে একদম সিসিটিভি ফুটেজে আছে, ছিনতাই করা হয়েছে। আপনাদের দলের কর্মীকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক নির্যাতন করা হয়েছে, সাম্যকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারা হয়েছে। আজকে আমরা দেখলাম একজন ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এটা অল্প দুদিনের ঘটনা, তিনটাই ঢাকা শহরে।